ভাবুন তো একবার ১৯৩৫ সাল অ্যালবার্ট আইনস্টাইন আর ন্যাথান রোজেন এমন একটা গবেষণাপত্র প্রকাশ করলেন যা একটা কণাকে আমরা যেভাবে দেখি সেই ধারণাকেই একেবারে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখত। চলুন আজ আমরা দেখব কিভাবে তারা শুধুমাত্র গণিতের শক্তি দিয়ে আমাদের বাস্তবতার এক সম্পূর্ণ নতুন ছবি এঁকেছিলেন। আচ্ছা, কি হবে যদি একটা মৌলিক কণা মানে একটা ইলেকট্রন বা প্রোটন পদার্থের কোনো ক্ষুদ্র বিন্দু না হয়, বরং আমাদের এই বাস্তবতার চাদরের মধ্যেই একটা সুড়ঙ্গ হয়? এই অবিশ্বাস্য প্রশ্নটাই ছিল আইনস্টাইন আর রোজেনের কাজের মূল ভিত্তি, আর আজ আমরা ঠিক এই রহস্যটাই উদ্ঘাটন করতে চলেছি। চলুন একটু টাইম ট্রাভেল করে ১৯৩০-এর দশকে ফিরে যাই। সেই সময়ে ফিজিক্সের জগৎটা যেন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। দুটো অসাধারণ তত্ত্ব ছিল বটে, কিন্তু সমস্যা হলো তারা একে অপরের সাথে কোনোভাবেই মিলত না। পদার্থবিজ্ঞানের ভিত্তিটাই যেন ছিল ভাঙা। একদিকে ছিল জেনারেল রিলেটিভিটি, মহাবিশ্বের বিশাল সব ব্যাপার-স্যাপার, যেমন নক্ষত্র, গ্যালাক্সি, মহাকর্ষ, এই সব কিছুর নিয়মকানুন। এটা বলতো যে স্থান কাল হলো একটা মসৃণ চাদরের মতো। আর অন্যদিকে ছিল কোয়ান্টাম থিওরি, যা পরমাণু আর কণার ছোট্ট জগৎটাকে ব্যাখ্যা করত, যেখানে সব কিছুই ছিল বিচ্ছিন্ন আর সম্ভাবনার ওপর নির্ভরশীল। আসল সমস্যাটা হলো এই দুটো তত্ত্ব ছিল একে অপরের সাথে একেবারে বেমানান। আইনস্টাইন এমন একটা তত্ত্ব খুঁজছিলেন যা এই দুই জগৎকে এক সুতোয় বাঁধতে পারে। তাদের লক্ষ্যটা ছিল এক কথায় দুঃসাহসিক। তারা কোনো নতুন অনুমান বা ধারণা যোগ না করে শুধুমাত্র জেনারেল রিলেটিভিটির ফিল্ড ইকুয়েশন ব্যবহার করেই পদার্থের একটা সম্পূর্ণ তত্ত্ব তৈরি করতে চেয়েছিলেন। তাদের মূল ধারণাটা ছিল পদার্থ স্থানকালের ভেতরে থাকা কোনো জিনিস নয়, বরং স্থানকাল নিজেই বেঁকে চুড়ে পদার্থের জন্ম দেয়। কিন্তু এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো একে একটা গাণিতিক দ্বৈতই বলা যায়, যার নাম সিঙ্গুলারিটি। এটা এমন একটা সমস্যা ছিল যা তাদের পুরো তত্ত্বটাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। তো এই সিঙ্গুলারিটি জিনিসটা আসলে কি? সহজ কথায় এটা হলো স্থানকালের এমন একটা বিন্দু যেখানে ঘনত্ব আর মহাকর্ষ বলের মতো জিনিসগুলো অসীম হয়ে যায়। মানে সেখানে ফিজিক্সের কোনো নিয়মই আর কাজ করে না। এটা যেন বাস্তবতার ম্যাপের মধ্যে একটা বিরাট গর্ত, যেখানে আমাদের বিজ্ঞান পুরোপুরি অচল হয়ে পড়ে। আর ঝামেলাটা হলো এই সিঙ্গুলারিটি কোনো দূর মহাকাশের ব্যাপার ছিল না। সেই সময়ের সবচেয়ে সফল সমীকরণ, যেটা শোয়ারসিল সলিউশন নামে পরিচিত, সেটা বলছিল যে প্রত্যেকটা কণার একেবারে কেন্দ্রেই নাকি এমন একটা সিঙ্গুলারিটি থাকাটা অনিবার্য। আইনস্টাইন আর রোজেনের কাছে এটা ছিল একেবারেই অগ্রহণযোগ্য। তাদের নিজেদের ভাষাতেই ব্যাপারটা ছিল এমন, আমরা এটা একেবারেই গ্রহণ করতে পারি না, কারণ একটা সিঙ্গুলারিটি তত্ত্বে এত বেশি খেয়ালখুশির অবকাশ নিয়ে আসে যে এটি আসলে তার নিয়মগুলোকেই বাতিল করে দেয়। তাদের কাছে ফিজিক্সের নিয়মের এমন ততন ছিল একটা দার্শনিক ব্যর্থতা। এই প্রায় অসম্ভব সমস্যাটারই একটা অসাধারণ, একটা র্যাডিক্যাল সমাধান খুঁজে বের করলেন তারা। চলুন দেখি তারা কিভাবে এই গাণিতিক দ্বৈতটাকে বশ মানিয়েছিলেন। তাদের বুদ্ধিটা ছিল অসাধারণ। দেখুন তারা কি করল। তারা প্রথমে কণার মহাকর্ষের সেই প্রচলিত সমীকরণটা নিলেন, তারপর সেই সিঙ্গুলারিটির সমস্যাযুক্ত বিন্দুটাকে চিহ্নিত করলেন। এরপর তারা একটা খুবই চতুর গাণিতিক কৌশল ব্যবহার করলেন, যাকে বলে কোঅর্ডিনেট চেঞ্জ। আর ফলাফল এক কথায় জাদুকরি। সেই ভয়ঙ্কর অসীমতাটা হুট করে উধাও হয়ে গেল, আর তার জায়গায় পাওয়া গেল একটা নিখুঁত মসৃণ সমাধান। আর এই ছোট্ট একটা গাণিতিক পরিবর্তনের ফল যা বের হয়ে এলো তা ছিল এক কথায় অবিশ্বাস্য। এটা এক সম্পূর্ণ নতুন জ্যামিতির দরজা খুলে দিল। দেখা গেল আমাদের স্থানকাল আসলে একটা স্তর বা শীট দিয়ে তৈরি নয়, বরং এটা দুটো হুবহু একই রকম শীট দিয়ে গড়া এক নতুন বাস্তবতা। এই যে দুটো শীট, এদের মধ্যে যে সংযোগটা, ওটারই নাম দেওয়া হলো ব্রিজ বা সেতু। কিন্তু পরিষ্কার করে বলে রাখা ভালো, এই ব্রিজটা কিন্তু কোনো ওয়ার্ম হোলের মতো ভ্রমণের পথ নয়। এই ব্রিজটাই হলো কণাটার আসল ভৌত রূপ। সিঙ্গুলারিটি উধাও, তার বদলে পার্টিকেল নিজেই এখন স্থানকালের দুটো স্তরকে সংযোগকারী একটা ব্রিজ। আচ্ছা, একটা পার্টিকেল যদি আসলেই একটা ব্রিজ বা সুড়ঙ্গ হয়, তাহলে আমাদের চেনা পদার্থ বা ম্যাটারের কি হবে? চলুন এই নতুন মডেলের গভীর প্রভাবগুলো নিয়ে একটু ভাবা যাক। পুরনো আর নতুন ধারণার পার্থক্যটা একবার দেখুন। পুরনো ধারণায় কণা ছিল একটা বিন্দু, যার কেন্দ্রে সিঙ্গুলারিটি ছিল, কিন্তু নতুন ধারণায় কণা হলো একটা ব্রিজ, যেখানে কোনো সিঙ্গুলারিটি নেই। আগে ভাবা হতো পদার্থ আর ফিল্ড দুটো আলাদা জিনিস, কিন্তু এখন পদার্থ হলো ফিল্ডেরই একটা বৈশিষ্ট্য। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কণার গতিকে ব্যাখ্যা করার জন্য আর কোনো নতুন নিয়মের দরকার নেই, ফিল্ড নিজেই তার গতি ঠিক করে দেয়। এই ব্রিজ মডেলের সুবিধাগুলো কিন্তু অসাধারণ ছিল,
এটা পদার্থের পারমাণবিক চরিত্র ব্যাখ্যা করতে পারছিল। এটা দেখাচ্ছিল কেন ঋণাত্মক ভরের নিউট্রাল কণার অস্তিত্ব থাকা উচিত নয়। আর সবচেয়ে বড় কথা, এটা একটা সম্পূর্ণ ফিল্ড থিওরির স্বপ্ন দেখাচ্ছিল, যেখানে কণা আর ফিল্ড বলে আলাদা কিছু নেই, পুরোটাই শুধু ফিল্ড। কিন্তু ১৯৩৫ সালের এই পেপারটা কিন্তু গল্পের শেষ ছিল না। সত্যি বলতে এটা ছিল একটা নতুন অসম্পূর্ণ বিপ্লবের শুরু, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের এক অনাবিষ্কৃত পথের সূচনা। তারা তাদের এই আইডিয়াটা আরেকটু এগিয়ে নিয়ে গিয়েছিলেন, মানে বৈদ্যুতিক চার্জযুক্ত কণার ক্ষেত্রেও প্রয়োগ করেছিলেন। আর যা পেলেন তা ছিল বেশ অবাক করার মতো। তাদের তত্ত্ব বলছিল, সবচেয়ে স্বাভাবিক যে সমাধানটা পাওয়া যায় সেটা এমন এক কণার জন্য যার কোনো ভরই নেই। তবে একটা বিশাল চ্যালেঞ্জ তখনও সামনে ছিল, আর তারা নিজেরাও সেটা জানতেন। সেটা হলো বহু কণার সমস্যা। মানে মহাবিশ্ব তো আর একটা কণা নেই, তাই অনেকগুলো কণাকে ব্যাখ্যা করতে হলে স্থানকালের ওই দুটো শীটের মধ্যে অনেকগুলো ব্রিজের সমাধান খুঁজে বের করতে হতো। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, স্থানকালের এই ব্রিজ দিয়ে তৈরি বিশুদ্ধ জ্যামিতিক তত্ত্বটা কি শেষ পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্সের সেই সব অদ্ভুত আর রহস্যময় ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারবে? এটাই ছিল চূড়ান্ত লক্ষ্যের দিকে এক সম্ভাব্য পথ। আসুন তাদের পেপারের শেষ লাইনগুলো দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। তারা লিখেছিলেন, যাই হোক, এখানে পদার্থের জন্য একটি সাধারণ আপেক্ষিক তত্ত্বের সম্ভাবনা রয়েছে যা যৌক্তিকভাবে সম্পূর্ণ সন্তোষজনক এবং যাতে কোনো নতুন অনুমানমূলক উপাদান নেই। এই সুন্দর এবং উচ্চাবিলাসী দৃষ্টিভঙ্গিটাই তারা আমাদের ভাবার জন্য রেখে গেছেন।